আমাদের প্রতিটা ক্লাসে রেকর্ডেড থাকবে। হ্যাঁ, রেকর্ডেড থাকবে। যদি কেউ ক্লাস মিস করে বা পরে জয়েন করে, সেক্ষেত্রে রেকর্ড ক্লাসটা দেখার সুযোগ আছে। ইভেন যদি কেউ ক্লাস পরবর্তীতে আবারও দেখতে চায় পুনরায়, প্রয়োজনে ডাউনলোড করে রেখে দেওয়ার সুযোগ আছে। এই হচ্ছে বিষয়। আমি যদি প্রাথমিকভাবে আমার পরিচয়টা দিয়ে শুরু করি, আমি হচ্ছে যে আমার নাম রাসেল মিয়া। আমি পড়ালেখা করছি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে। আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস। তার আগে বলে নিই, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু একজন রেসপন্স করবেন। আমি ফর্মালি ক্লাস শুরু করবো তো, আমার কথা স্পষ্ট করে শোনা যাচ্ছে কিনা? জি ভাইয়া যাচ্ছে। থ্যাংক ইউ আপনাকে। ওকে। আমরা আমার পরিচয়ের কথা বলছিলাম। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম থেকে বিবিএমবি করেছি। আমি শুরুর দিক দিয়ে একদম আর্লি বিবিএ শেষ করে এমবিএ রেজাল্টের আগে আমি ব্যাংকে জয়েন করে ফেলছিলাম। ব্যাংকে দীর্ঘদিন চাকরি করেছি। একটা সময় মনে হলো যে ব্যাংকের চাকরিটা ভালো লাগছে না, সুইচ করা দরকার। তো সেই সময় বেশ কিছু পরীক্ষা দিয়েছি। কোনো কারণে হয়তো ক্লিক করছিল না, বা মনে হচ্ছিল যে প্রিপারেশন সেভাবে নিতে পারতেছিলাম না, ব্যাংকের প্রেসার বা যে কোনো কারণে হোক। পরবর্তীতে মনে হলো যে আসলে আমি যে যে সময় দিচ্ছি চাকরির পিছনে, এই সময়ে জেনারেল যে চাকরির প্রস্তুতি, ওরা যে সময় দিচ্ছে, ওদের সাথে আসলে কুলায় পারছিলাম না। অর্থাৎ তাদের সাথে পিছিয়ে যাচ্ছিলাম। সেই চিন্তা থেকে আমার মনে হলো যে আমি আসলে একটা বিষয় টার্গেট করে পড়ালেখা করি। তখন আমি কমার্সের পড়ালেখা শুরু করলাম। এটা হচ্ছে করোনার সময়। করোনার সময় কমার্সের পড়ালেখা শুরু করে কমার্সের পরীক্ষাগুলো দেওয়া শুরু করলাম। শুধু সব অ্যাপ্লাই করলাম কমার্সের যেগুলো অর্থাৎ অ্যাকাউন্টিং ফিনান্সের স্টুডেন্টরা যারা আবেদন করতে পারে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাউন্টস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অ্যাকাউন্ট, এই ধরনের, বা সিনিয়র অ্যাকাউন্ট যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট, ট্যাক্স অফিসার, অ্যাকাউন্টেন্ট, এই ধরনের পদে সার্কুলার আবেদন করা শুরু করলাম। তো সেই থেকে তারপরে এই প্রস্তুতি আবার আস্তে আস্তে নিয়ে কমার্সে যখন পরীক্ষা দেওয়া শুরু করলাম, তখন আস্তে আস্তে বুঝতে শুরু করলাম যে আসলে কি ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে, কি ধরনের মানে প্রস্তুতি নিতে হবে। এইভাবে আস্তে আস্তে পরীক্ষা দিতে দিতে লাস্টের দিকে এসে যে কয়েকটা চাকরি হয়েছে, লাস্টের দিকে এসে চাকরিগুলো হয়েছে। অর্থাৎ শুরুর দিকে যেহেতু কমার্সের প্রস্তুতি নেই, মাঝপথে এসে, চাকরির মাঝপথে এসে কমার্সের প্রস্তুতি নেওয়া শুরু করেছি। তারপর চাকরিগুলো হয়েছে লাস্টের দিকে। অর্থাৎ আমি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে ছিলাম অ্যাকাউন্টেন্ট হিসেবে, দশম গ্রেড। প্রায় 1.5 বছর চাকরি করেছি। তার মাঝে হচ্ছে ব্যবসায় অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাকাউন্টস, অডিট, ফিনান্স, এগুলো এটাতে হয়েছিল দশম গ্রেডের, তো জয়েন করা হয়নি। বর্তমানে আমি আছি বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট হিসাবে। এই জার্নির মধ্যে গিয়ে আমি দেখলাম যে আসলে আমরা যে জেনারেল, অর্থাৎ বিসিএস, ব্যাংক সহ জেনারেল যারা আসলে সবাই আবেদন করতে পারে এই পদগুলোতে, চাকরির যে তুলনামূলকভাবে প্রতিযোগিতা বেশি। অ্যাকাউন্টিং এবং ফিনান্সের যে সার্কুলার গুলো হয়, এই সার্কুলার গুলার তুলনামূলকভাবে প্রতিযোগিতা একবার নাই না এরকম না, তুলনামূলকভাবে কম। অর্থাৎ আপনাকে ফাইট করতে হবে দুইটা ডিপার্টমেন্টের সাথে, অ্যাকাউন্টিং ফিনান্স। আর অন্যান্য ক্ষেত্রে সবাই আবেদন করতে পারে। এক, এন থেকে আপনার শর্টেজ হচ্ছে, অথবা সার্কুলারে পদের সংখ্যা কম থাকে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যারা কমার্স রিলেটেড চাকরির পরীক্ষা দেয়, একটা বড় অংশ প্রস্তুতি ছাড়া দেয়। অর্থাৎ তারা নিজেরা হয়তো বা টিউশনি করে, বা নিজেরা এই, যতটুকু পড়ছে মনে করে অনেক ভালো প্রস্তুতি আছে। কিন্তু দেখা যাচ্ছে যে যখন চাকরি পরীক্ষার প্রস্তুতি না নিয়ে টিউশনির এক্সপিরিয়েন্স দিয়ে আপনি করতে যাবেন, পরীক্ষা দিতে যাবেন, তখন দেখা যাচ্ছে আপনার আশানুরূপ পরীক্ষা দেওয়া যায় না। চাকরি পাওয়ার জন্য যেটুকু স্ট্যান্ডার্ডের পরীক্ষা, সেই স্ট্যান্ডার্ড এটা দেওয়া যায় না। এই জন্য যদি আপনার একটু সাবজেক্টিভ প্রস্তুতি নিয়ে যান, অর্থাৎ আমরা যারা এই ধরনের পরীক্ষা দিব, সবাই তো অ্যাকাউন্টিং বা ফিনান্সের বলা যায় অনার্স মাস্টার্স সবারই করা, তাহলে সবারই তো বেসিক জিনিসগুলা সবারই আছে। তাহলে অল্প একটু জ্বালাই করা, অর্থাৎ প্রস্তুতিটা যদি একটু নেওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার চাকরি বাজারে আপনার একটু এগিয়ে যাবেন। অর্থাৎ আপনার একটা সম্ভাবনা বা একটা আলাদা ইয়া ধার উন্মোচিত হবে। যেহেতু আপনার, আমি বলছি না যে আপনি বিসিএস পড়বেন না, ব্যাংকের গুলো পড়বেন না, আপনার যে টার্গেট, যে ধরনের জিনিসগুলো আছে, এগুলো তো থাকবেই। পাশাপাশি আপনার আরেকটা অপরচুনিটি, অল্টারনেটিভ অপরচুনিটি ক্রিয়েট করা, যেন এই এই পদগুলোর পরীক্ষা হলে আপনারা আহ, মানে চাকরি পাওয়ার মতো পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা তো আমরা সবাই দিই, চাকরি পাওয়ার মতো পরীক্ষা দিতে পারেন, এই প্রস্তুতিটা যেন হয়। আমরা মূলত এই প্রস্তুতিটা নেয়ার ক্ষেত্রে হয়তো বা আপনাদেরকে গাইডলাইন দিব।
সেই ক্ষেত্রে আমরা আমাদের নর্মালি আমরা যারা চাকরি এই ধরনের পরীক্ষা অলরেডি দেই, আমরা তো জানি কি ধরনের পদগুলো এই অফার করে। আমাদের সবচেয়ে লুক্রেটিভ চাকরিগুলোর মধ্যে নবম গ্রেডের চাকরিগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাউন্টস ফিনান্স বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্ট ফিনান্স, এবং সিনিয়র অফিসার ফিনান্সিয়াল অ্যানালিস্ট ব্যাংকগুলো, সরকারি ব্যাংকগুলোতে দেয়, এবং সিটি কর্পোরেশন ট্যাক্স অফিসার দেয়। এইগুলো হচ্ছে যে আপনার, এবং প্রবিস পল্লী বিদ্যুৎ সমিতি দেয় অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অ্যাকাউন্টস বা ফিনান্স। এইগুলা হচ্ছে লুক্রেটিভ জব। এবং সবসময় মনে রাখবেন এই পদগুলা আপনাকে, যদি এই পদগুলোতে চাকরি করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে একটু ভ্যালু দিবে সবাই। অর্থাৎ আপনি অ্যাকাউন্টসে চাকরি করবেন বা অডিটে চাকরি করবেন বা ফিনান্সে চাকরি করবেন, মানে অর্থ রিলেটেড যেহেতু একটা প্রতিষ্ঠানে চাকরি করবেন, আপনার হাতে হয়তো অনেকের স্যালারি হবে, আপনার আপনার হাতে অনেকের পেনশন হবে, আপনার হাতে অনেকের গ্র্যাচুইটি হবে, বা আপনি অডিটে যাবেন, মানে মোটামুটি সবাই আপনাকে একটু পাত্তা দিবে। মানে এই পদগুলোর ক্ষেত্রে যেটা আমি আমি যে এতদিন ধরে চাকরি অল্প বিস্তার করে এসেছি পিডিবিতে বা এখন বিমানে চাকরি করি, মানে এইগুলা মোটামুটি একটু ভ্যালু এডেড করে আপনাকে এক্সট্রা জেনারেল চাকরির বা জেনারেল পদগুলো থেকে। আপনাকে এক্সট্রা একটু, আপনাকে ফিনান্সিয়ালি আপনাকে এক্সট্রা কোনো বেনিফিট নাই, মানে এক্সট্রা আপনাকে একটু সম্মান দিবে বা এক্সট্রা আপনাকে একটু কেয়ার করবে। এগুলো ছাড়াও নবম গ্রেডের ছাড়া দশম গ্রেডের অ্যাকাউন্টেন্ট আছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাকাউন্টস ফিনান্স আছে, এই ধরনের পদগুলোতে আপনার সার্কুলার হয়। আপনার এই নবম দশম গ্রেড ছাড়াও 11 থেকে 16 গ্রেডের চাকরির পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের পদের সার্কুলার হয়। তো এই ধরনের পদে সার্কুলারের জন্য আমরা কি কি ভাবে প্রস্তুতি নিতে পারি, কি কোন প্রতিষ্ঠান এই পরীক্ষাগুলো নেয়, কি ধরনের প্যাটার্নে প্রশ্ন হয়, কোন বই থেকে আমরা সেইগুলা করব, এই বিস্তারিত তো আমরা একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আজকে। তাহলে আমাদের এই যে পদগুলোর কথা দেখলাম, এই পদগুলো মূলত এই প্রতিষ্ঠানগুলো অফার করে, আমি যে এখানে যেগুলো আছে। অর্থাৎ আমি যদি বলি যে পাওয়ার সেক্টর অন্যতম একটা বড় লুক্রেটিভ জবের একটা জায়গা। আমরা যারা চিন্তা করি যে আমরা ঘুষ দুর্নীতি মুক্ত এরকম একটা ভালো চাকরি চাই, যেগুলো স্যালারি খুব হাই হ্যান্ডসাম স্যালারি, এর মধ্যে অন্যতম একটা সেক্টর হচ্ছে পাওয়ার সেক্টরের কোম্পানিগুলা। পাওয়ার সেক্টরের ডিপিডিসি, হ্যাঁ, ডেসকো, নেসকো, অজাপাটিকো। অজাপাটিকো কিন্তু এখন সার্কুলার অলরেডি আছে, অজাপাটিকোকে টার্গেট করে আপনারা পড়ালেখা করতে পারেন। মানে হচ্ছে যে বর্তমানে সার্কুলার দেয়া আছে, যারা অ্যাপ্লাই করেছেন খুব ডাইহার্ড প্রস্তুতি নেন। আপনার এই নবম গ্রেডের, অর্থাৎ ওদের তো আর নবম গ্রেড না, ওরা মনে হয়, অষ্টম বা সপ্তম গ্রেডের, মানে নবম গ্রেড সমতুল্য যেটা বলি, প্রথম শ্রেণীর 52,000 বেসিকের যে সার্কুলার হয় দেয় তারা। 52,000 বেসিকের যদি আপনার দেখা যাচ্ছে যে জয়েন করেন অন এভারেজ আপনার অ্যারাউন্ড 90,000 টাকার মতো স্টার্টিং এ স্যালারি পাবেন। তো চিন্তা করা যায় না বাংলাদেশের প্রেক্ষাপটে এই স্যালারি, অর্থাৎ বর্তমানে দেখা যায় আজকের অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী পে স্কেল খুব তাড়াতাড়ি হচ্ছে না। তার মানে আমরা যদি এই ধরনের কোম্পানিতে যেতে পারি, অন্তত আমরা এই আর্থিক অনটনে পড়তে হবে না। আশুগঞ্জ পাওয়ার সহ নর্থ ওয়েস্ট আছে, বিআর পাওয়ার জেনারেশন, ইজিসিবি আছে, কোল পাওয়ার জেনারেশন আছে, আরো বিভিন্ন ধরনের এই আহ, বিদ্যুৎ পাওয়ার সেক্টরের কোম্পানিগুলো আছে, এবং এই কোম্পানিগুলো প্রায় প্রতিনিয়তই সার্কুলার হয়। এই এই ধরনের কমার্স রিলেটেড পদের সার্কুলার হয়, তারা হয়তো বা কম পোস্টে সার্কুলার হয়। কিন্তু আপনাদের একটা দুইটা পাঁচটা পদ দেখে, সার্কুলার দেখে আপনার আবেদন করা বন্ধ করে দেওয়ার সুযোগ নেই। আপনারা একটা দুইটা বা চারটা পাঁচটা জনে হোক আপনার সার্কুলার দিলে আপনার আবেদন করবেন, অন্তত টাকা পয়সা যদি কোনো সমস্যা না থাকে। আমি যে বর্তমানে চাকরিটা করতেছি, আমার একটা পদে সার্কুলার ছিল, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট নামে একটা পদেই সার্কুলার ছিল, মানে একটা পদে আবেদন করেছি, হয়তো বা আল্লাহ তাআলার রিজিক ছিল এখানে জয়েন করেছি। তো কোনো এক দুই অল্প পদ, মানে অল্প পদ মনে করে ভয়ে সার্কুলারে আবেদন করবেন না, এরকম যেন না হয়। টাকা পয়সার যদি সমস্যা না থাকে, এই ধরনের প্রস্তুতি যদি আপনারা নেন, অর্থাৎ কমার্সের প্রস্তুতি যদি নেন, অ্যাকাউন্টস ফিনান্সের প্রস্তুতি যদি থেকে থাকে, তাহলে অবশ্যই কম পদে হলেও অ্যাপ্লাই করবেন, কারণ এইগুলা আবেদনই সার্কুলারই হয় খুব কম কম পদে। একটু এই ফাঁকে একটু বলে নিই, আমার 3 বছর হয়নি, ডিসেম্বরে 3 বছর হবে। আমার এক মেয়ে আছে ফুটফুটে, ও প্রায় সময় আসবে, এসে একটু শব্দ টব্দ করে, এটার জন্য আমি একটু আন্তরিকভাবে দুঃখিত বলে নিই। ও আপনারা যারা নতুন আমার ক্লাস যারা করেন, ওরা অবশ্যই এই বিষয়গুলোর সাথে ইয়ে আছেন, ওই পরিচিত। ও প্রায় সময়, ও তো ছোট, চলে আসে। আচ্ছা, তাও যেটা বলতেছিলাম, আহ
যারা জয়েন করেছেন পরবর্তীতে আপনাদের সবাই চেষ্টা করেন আনমিউট করে মিউট করে রাখার জন্য। আমি সবগুলোকে মিউট করে দিচ্ছি, চেষ্টা করবেন নিজে থেকে মিউট করে রাখার। মাইক্রোফোনটা অন থাকলে হয় কি আমাদের আমাদের শব্দ আসে। আমার তো আনমিউট করাই থাকতে হবে, না হয় আমি অথবা কথা বললে আপনারা শুনবেন না। আপনারা যারা যখন প্রশ্ন করবেন বা জিজ্ঞেস করবেন কোনো কিছু, তখন আনমিউট করে প্রশ্ন করবেন বা জিজ্ঞেস করবেন। আচ্ছা, পাওয়ার সেক্টরটা গেল, তারপর হচ্ছে গ্যাস সেক্টর। গ্যাস সেক্টর তো আর এখন আলাদাভাবে পরীক্ষা হয় না, আমাদের সময় আলাদাভাবে পরীক্ষা হতো। আমাদের সময় আলাদাভাবে প্রতিটা মানে গ্যাস সেক্টর কোম্পানিগুলো আলাদা পরীক্ষা দিছি। আমি আমি তিতাস সিস্টেম ম্যানেজার অ্যাকাউন্টসে ভাইবা দিয়েছিলাম। এই যে লাস্ট সার্কুল হয়েছিল তার আগেরটাই, অর্থাৎ 18 বা 19-এর দিকে ভাইবা দিয়েছিলাম, হয়নি আমার। তো এই গ্যাস সেক্টরে এখন যেহেতু কম্বাইন হয়, আপনারা তো দেখেছেন লাস্ট গ্যাস সেক্টর কম্বাইনের প্রশ্নগুলা। অর্থাৎ এখানে অন এভারেজে ভালো একটা মার্কসের হচ্ছে কমার্সের সাবজেক্ট থেকে প্রশ্ন হয়, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক বড় একটা সার্কুলার। কমার্স রিলেটেড 80টা 90টা পদের জন্য সার্কুলার হয়, এটা চিন্তা করা যায় না। আমরা আমরা আমি পাইছি 4টা 5টা 10টা, হাইয়েস্ট পাইলে এই অনেকগুলো পদের সার্কুলার। তো ওই পেট্রো বাংলা একটা বড় সুযোগ, এবং সবচেয়ে আরেকটা বড় সুযোগ হচ্ছে পেট্রো বাংলায় আপনার প্রফিট বোনাস আছে। এটা আপনার অন এভারেজে 3 লাখ 4 লাখ টাকা প্রফিট বোনাস পাওয়া যায়। প্রফিট শেয়ারিং করে তারা, হ্যাঁ প্রফিট শেয়ারিং করে। কোম্পানিগুলো যে প্রফিট করে তার একটা অংশ তার এমপ্লয়ীদের মাঝে সমানভাবে ভাগ করে। অর্থাৎ এমডি লেভেলে যত পার্সেন্ট যত টাকা প্রফিট পায়, একজন ক্লিনারও অত টাকা প্রফিট পায়। তো অন এভারেজে 3 থেকে 4 লাখ টাকা আপনার প্রফিট বোনাস শেয়ার শেয়ার করে, যেটা হচ্ছে যে অন্যান্য চাকরিতে যদি আপনার ঢুকেন তাহলে সারা বছরের বেতনের সমান। সুতরাং আপনারা যারা এই বয়স আছে আপনাদের এবং দুর্নীতি করার ইচ্ছা নেই, সৎ পথে চলবেন, আপনাদের অবশ্যই অবশ্যই এই গ্যাস সেক্টর গুলাকে টার্গেট করা উচিত। এবং পাওয়ার সেক্টর বলতে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বলতেছি না, বা বিআরইবি বলতেছি না। আমি বলতেছি হচ্ছে কোম্পানিগুলা ডিবিডিসি, ডেসকোনেস, কোয়াজা, বাডিকো, এইগুলাকে টার্গেট করা উচিত। মানে এদের স্যালারি ভালো, আর পেট্রো বাংলার কোম্পানিগুলোর ক্ষেত্রে হচ্ছে ওদের বোনাস অনেক বেশি। এরপরে সার্কুলার রেগুলার হয় হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনে। এবং সবচেয়ে বিষয় হচ্ছে সিটি কর্পোরেশন দেখেই আপনারা যদি আবেদন বলেন যে না এটা দুর্নীতি হয়, আবেদন করব না, এটা একটা ভুল ধারণা। সিটি কর্পোরেশনে কিন্তু প্রচুর সংখ্যক সার্কুলার হয়, এবং সিটি কর্পোরেশনে বেশ অন্তত 60 থেকে 70% অন্তত ফেয়ার নিয়োগ হয় বলা যায়। 100% ফেয়ার নিয়োগ হয় না সিটি কর্পোরেশনে। আমার পরিচিত বেশ অনেকেই আছে, বেশ কয়েকজন আছে যারা কোনো ধরনের টাকা পয়সা ছাড়া সিটি কর্পোরেশনে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী চাকরি করতেছে এখন। অর্থাৎ আপনারা সিটি কর্পোরেশন মানেই দুর্নীতি হয় চাকরি নিয়োগে, এরকমটা মনে না করে অবশ্যই আবেদন করবেন যাদের সুযোগ আছে। এগুলো ছাড়াও আরো বেশ কিছু প্রতিষ্ঠানে এই কমার্স রিলেটেড চাকরি এনে কমার্স রিলেটেড চাকরি প্রস্তুত সার্কুলার হয়। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে বিটিসিএল, একটা আছে বিটিআরসি এবং ডিএমটিসিএল। হ্যাঁ, ডিএমটিসিএল এর স্যালারি খুব ভালো। হ্যাঁ, ডিএমটিসিএল ঢাকা মেট্রো যেটা নিয়ন্ত্রণ করে। এই প্রতিষ্ঠানগুলো ঘুরে ফিরে পর্যটন কর্পোরেশন দেয়, যুব উন্নয়ন অধিদপ্তর দেয়, এগুলো ছাড়া আরো বিভিন্ন প্রতিষ্ঠান দেয়। আমার কাছে যেগুলা প্রায়শই যেগুলা কমার্শিয়াল সার্কুলার হয় এইগুলোর এখানে দেওয়া আর কি। আপনার আমাদের সামনে যেগুলা প্রতিষ্ঠানের পরীক্ষা আছে এর মধ্যে অন্যতম হচ্ছে অজাপা ডিপো। অজাপা ডিপো আপনার ওয়াইস জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। আপনারা যারা অলরেডি আবেদন করেছেন, দেখেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস, বিশেষ করে এই পদে 20টা পদ। আপনার স্যালারি স্টার্টিং বেসিক স্যালারি হবে 39,000। হ্যাঁ, বেসিক স্যালারি 39,000, বেতন হবে 70,000 অ্যারাউন্ড। তো আপনি চিন্তাও করা যায় না এই বাংলাদেশের মার্কেটে এইরকম স্যালারির জব। তাহলে আপনারা যারা এই পদগুলা যারা অলরেডি মনে করেন এই পদগুলা নবম গ্রেডে যারা চাকরি করেন, যারা দশম গ্রেডে আসবে না, ওনারা ছাড়া যারা আছেন অবশ্যই এইগুলাকে টার্গেট করে রাখা উচিত। এবং জুনিয়র সিস্টেম ম্যানেজার এইচআর, এটা তো কমার এইচআর এর এটা হচ্ছে যে একটু পার্থক্য হবে মানে প্ল্যানও একটু পার্থক্য হবে। নর্মালি যারা আমরা অ্যাকাউন্টিং এবং ফিনান্স স্টুডেন্ট, আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস 3টা পদ, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস 20টা পদ। এইগুলো টার্গেট করে পড়া উচিত, প্রস্তুতি নেওয়া উচিত। এবং এগুলার সার্কুলার যে নর্মালি সার্কুলার শেষ হওয়ার 2-3 মাসের ভিতরে পরীক্ষা হয়, তো বেশ কিছুদিন হয়ে গেছে। আশা করা যায় খুব দ্রুতই এটার দিবে এই আহ, পরীক্ষা শুরু হবে। এবং অনেকেই এটা নিয়ে আমাকে কোশ্চেন করেছে যে এটা প্রশ্ন পরীক্ষা কোথায় হবে। নর্মালি এগুলোর পরীক্ষা ঢাকায় হয়। সেক্ষেত্রে হচ্ছে যে নেস্কো একটু উল্টাপাল্টা করেছে, নেস্কো রাজশাহী পরীক্ষা নিয়েছিল। সুতরাং অজাপাকে দেখু যে 100% ঢাকায় নিবে এরকম নিশ্চয়তা নাই। কিছু ক্ষেত্রে মনে হয় খুলনা নিলেও নিতেও পারে, তবে সম্ভাবনা খুব কম। খুলনা নিলে প্রশ্ন করবে হচ্ছে যে আপনার কুয়েট। আর যদি
ডাকা হয়, তাহলে বুয়েট অথবা আইবিএ প্রশ্ন করবে। আমরা একটু দেখবো এগুলো কোন ধরনের কারা কারা সাধারণত ইয়া করে ওই সাধারণত কোন কোন প্রতিষ্ঠান প্রশ্ন করে। কারণ আমাদের এক্সাম প্যাকেটটা জানলে প্রস্তুতিটা আরেকটু ভালো করে নেওয়া যায়। এক্সাম প্যাকেটটা যদি আমরা জানতে পারি সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি আরেকটা অন্যতম আমার কাছে আমাকে বেশি সবচেয়ে বেশি কোশ্চেন করে যারা, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একটা সার্কুলার হয়েছিল, রিসার্কুলার হয়েছিল, মানে একবার সার্কুলার দিয়ে আবার সার্কুলার দিয়েছিল, তারপরে ওইটা অনেকদিন ধরে পরীক্ষা হচ্ছে না, কেন হচ্ছে না? এটা একটা বড় সার্কুলার ছিল, সহকারী হিসেব রক্ষক 30টা পদ, সিনিয়র হিসেব সহকারী 77টা পদ। আমি যতটুকু খোঁজ খবর নিলাম, এদের সার্কুলার যতগুলো ছিল সবগুলো মোটামুটি কাজ শেষ, সবগুলো শেষ করেছে, সুতরাং এটা রয়েছে। অর্থাৎ এটাও তারা যে কোনো সময় হয়তো বা দ্রুত নিবে। কিছু পলিটিক্যাল ইস্যু থাকে, কিছু বিভিন্ন ধরনের সমস্যা থাকে সরকারি প্রতিষ্ঠানগুলো, মনে করেন যে এখন হচ্ছে যে এরকম যে সার্কুলার, মনে করেন কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না, কারো প্রমোশন আছে। অর্থাৎ মনে করেন এই পদগুলোর নিচে যারা আছে এরা যদি এই সার্কুলার গুলা দিয়ে জয়নিং এ আগে প্রমোশন পাওয়া যায়, তারা সিনিয়র হয়ে যাবে। এই ধরনের কিছু জিনিস থাকে। এই জন্য হয়তো বা অনেক ক্ষেত্রেই বিলম্ব হয় পরীক্ষাগুলো, কিন্তু এত বিলম্ব হওয়ার কারণটা আসলে খুঁজে পাচ্ছি না। তবে আশা করা যায় খুব দ্রুতই হয়তো বা এগুলোর পরীক্ষা বিপিডিপি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের পরীক্ষা নিবে। আমি যদি জানতে পারি, যেহেতু আমার পুরাতন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান চাকরি করে এসেছি, তাহলে অবশ্যই আমি জানাবো যে জানিয়ে দেবো, আমার গ্রুপ যেগুলো আছে এগুলোতে জানিয়ে দেবো। এগুলো মূলত আরো বিভিন্ন কিছু প্রতিষ্ঠান আছে, কিছু প্রতিষ্ঠানের পরীক্ষা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে যে জাস্ট দেওয়া আমাদের সামনে কি ধরনের পরীক্ষাগুলো আছে বা আসতে পারে। আমরা সবচেয়ে বড় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে যে আসলে আমাদের জানা দরকার, এই যে আমরা সার্কুলার গুলা দিয়ে যে এই পদগুলোর জন্য আমরা পরীক্ষার জন্য চেষ্টা করব, এইগুলার আসলে পরীক্ষার প্রশ্ন কারা করে। অধিকাংশ ক্ষেত্রে আইবিএ প্রশ্ন করে। এখন আইবিএ প্রশ্ন আসলে কোনগুলার করে করে অধিকাংশ ক্ষেত্রে আইবিএ করে, যে এখানে বলতেছি পরীক্ষা আইবিএ প্রশ্ন প্রশ্ন পরীক্ষার্থীর সংখ্যা কম থাকলেও করে, বেশি থাকলেও করে। এএস ডিপার্টমেন্ট কিছু ক্ষেত্রে করে, এএস ডিপার্টমেন্ট পরীক্ষা প্রশ্ন করে সাধারণত এক সেন্টার বা দুই সেন্টারে পরীক্ষা নিয়ে শেষ করা যাবে। এই ধরনের পরীক্ষা তারা 10,000, 20,000, 30,000 পরীক্ষার্থী থাকলে কোনো সময় সাধারণত তারা নেয় না, এটা টেন্ডারে পার্টিসিপেট করে না। এআইএস ডিপার্টমেন্ট কি করে, চেষ্টা করে একটা সেন্টারে পরীক্ষা যদি নিয়ে নিতে পারে, এইগুলাই অর্থাৎ 2,000, 3,000 এরকম যদি পরীক্ষার্থী থাকে তখন তারা এআইএস ডিপার্টমেন্ট পরীক্ষা নেয়। আর যদি বাস্ট বা বেশি সংখ্যক পরীক্ষার্থী থাকে, সেক্ষেত্রে এআইএস ডিপার্টমেন্ট করে না, সাধারণত আইবিএ করে। কিছু ক্ষেত্রে বিজনেস ফ্যাকাল্টি করে। বিজনেস ফ্যাকাল্টি করা মানে হচ্ছে যে অর্থাৎ ঘুরে ফিরে অ্যাকাউন্টিং আর ফিনান্স মিলিয়েই করে আর কি। বিজনেস ফ্যাকাল্টি করলেও ওই যে অ্যাকাউন্টিং ফিনান্সের এরাই করে, মানে ম্যানেজমেন্ট বা মার্কেটিং ওরা করে না। আর রুয়েটের কথা বলছিলাম যে না, বুয়েট হচ্ছে গিয়ে প্রায় সময় পরীক্ষা করে। বুয়েটে আমি একটা নেস্কো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরীক্ষার ভাইবা দিয়েছিলাম। বুয়েট প্রশ্ন করেছিল গতবারেরটার আগের বারে। তো এরপরেরটা কিন্তু নেস্কো রুয়েট করছে। সুতরাং বুয়েটও কিন্তু এই কমার্স রিলেটেড পরীক্ষার প্রশ্ন করে। বুয়েট মানে যে শুধু সায়েন্সের পরীক্ষার প্রশ্ন না, এরকম না। বিএসটি এর প্রশ্ন রেগুলারই বুয়েট করে। বিএসটি এর কিন্তু একটা সার্কুলার দেখবেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাউন্টস। এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাউন্টস বিএসটি এর সার্কুলারে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু হয়নি আমার। ওটা বুয়েটে প্রশ্ন করেছিল, কিন্তু সুতরাং বুয়েট মাঝে মাঝে প্রশ্ন করে। কমার্স বুয়েটে কিন্তু অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, অ্যাকাউন্টিং এর টিচার আছে, সুতরাং বুয়েটে প্রশ্ন করে। তো আমাদের যে পদগুলা সাধারণত সার্কুলার হয়, এদের ধরে নেওয়া যায় অন্তত 60% পরীক্ষা নেয় আইবিএ, 30% পরীক্ষা নেয় হচ্ছে এএস ডিপার্টমেন্ট, বাকি 10% অন্যান্য বিজনেস ফ্যাকাল্টি সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলা আপনার পরীক্ষা নিয়ে থাকে। তো আমরা যদি বলি যে কোশ্চেনটা আসলে কি ধরনের হয়, কোশ্চেন টাইপটা যদি বলি, কোশ্চেন হয় তিন ধরনের। তার অনলি এমসিকিউ পরীক্ষা হয়। এখন বলেন যে এই এমসিকিউ পরীক্ষা কি চাকরি হয়ে যায়? হ্যাঁ, অনলি এমসিকিউ পরীক্ষায় আমি যেটা ভাইবা দিয়েছিলাম তিতাসের, এটা অনলি এমসিকিউ পরীক্ষা ছিল। অর্থাৎ 80 মার্কসের এমসিকিউ, 80টা এমসিকিউ পরীক্ষা ছিল, আমার 39টা হয়ে আমি ভাইবা দিয়েছিলাম। আমার আমার ছোট ভাই ডিপার্টমেন্টের, ওর 41টা এমসিকিউ হয়ে চাকরি হয়েছে, এখন সে চাকরি করতেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে। তাহলে কি মানে প্রশ্ন কঠিন হয়েছিল 18 সালের দিকে সম্ভবত, না 19 সালের দিকে। তাহলে এই অনলি এমসিকিউ পরীক্ষা হয় কিন্তু খুব কম। অনলি এমসিকিউ দিয়ে ফাইনালি মানে চাকরি হয়ে যায়, এই ধরনের ইয়া খুবই কম, কিন্তু হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় এমসিকিউ প্লাস রিটেন কম্বাইন্ড। কিছু ক্ষেত্রে হয় অনলি রিটেন, আমাদের যে সার্কুলার গুলা দিবে। এবং কিছু ক্ষেত্রে যখন পরীক্ষার্থী অনেক বেশি হয়, সেক্ষেত্রে এমসিকিউ হয়ে এমসিকিউ থেকে টিকার পরে রিটেন হতে পারে আলাদাভাবে। মানে এই এই
প্রেক্ষাপটগুলো যদি বলি, আপনার পরীক্ষার্থীর যদি সংখ্যা কম থাকে তাহলে এমসিকিউ রিটেন হতে পারে, অথবা রিটেন হবে। পরীক্ষার্থীর সংখ্যা যখনই বেশি হবে, হয়তো বা এমসিকিউ হবে, এমসিকিউর পরে রিটেন হবে, বা এমসিকিউ এবং রিটেন হবে। এই প্রেক্ষাপট, এই প্যাটার্নে বা এই টাইপেই হচ্ছে মূলত আমাদের পরীক্ষাগুলো হবে। এবং পরীক্ষার বাংলায় হয় না ইংরেজিতে হয়, এটা প্রায় সময় জিজ্ঞেস করি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই নবম দশম গ্রেডের ক্ষেত্রে বাংলায় প্রশ্ন হয়, কিছু ক্ষেত্রে ইংরেজি প্রশ্ন হয় বাংলায়, কিছু ক্ষেত্রে দশম গ্রেডের প্রশ্ন বাংলায় হয়, কিছু কিছু ক্ষেত্রে। বাহ। তারপর হলো আহ, আমরা যদি বলি যে সাধারণত নবম গ্রেডের তো ইংরেজিতে মাস্ট, দশম গ্রেডের ইংরেজিতে হয় কিছু প্রশ্ন, কিছু ক্ষেত্রে হচ্ছে বাংলায় হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংরেজিতে হয়। আর 11 থেকে 16 গ্রেডের সবগুলাই প্রশ্ন বাংলায় হবে। এখন আমাদের কোশ্চেন গুলো আসলে কিরকম হয়, সাবজেক্টিভ প্রশ্ন আসলে কত পার্সেন্ট মার্কস অন এভারেজে থাকে? অন এভারেজে আপনার সাবজেক্টিভ প্রশ্ন থাকে অন এভারেজে যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে যে 40% থেকে 60%ও থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 40% এই সাবজেক্টিভ প্রশ্ন থাকে, কিছু কিছু ক্ষেত্রে 60% প্রশ্ন থাকে। অর্থাৎ এআইএস ডিপার্টমেন্ট যদি প্রশ্ন করে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা ম্যাক্সিমামই কমার্স রিলেটেড প্রশ্ন করে। অন এভারেজে 60 থেকে 70% প্রশ্ন কমার্সে থাকে। বা নর্মালি যদি আইএস ডিপার্টমেন্ট না করে বিবিএ ফ্যাকাল্টি বা অন্যরা প্রশ্ন করে, সেক্ষেত্রে ধরা যায় 40% প্রশ্ন সাবজেক্টিভ থাকবে। এখন এমসিকিউ প্রশ্ন হলে এমসিকিউ ক্ষেত্রে এরকমই প্রযোজ্য, পার্সেন্টেজটা এদিক সেদিক হবে, একদম একুরেট থাকবে না। রিটেনের ক্ষেত্রে সেভাবেই প্রযোজ্য, এখানে কোনো ধরনের মানে একুরেট তো আর এগুলা কোনো কিছু থাকার সম্ভাবনা নাই। এই হচ্ছে বিষয়। আমাদের পেট্রো বাংলার ক্ষেত্রে তো পেট্রো বাংলার সিলেবাসই দেয়া আছে, হ্যাঁ, পেট্রো বাংলার সিলেবাসটা ফলো করতে হবে। অর্থাৎ পেট্রো বাংলার অ্যাকাউন্টিং ফিনান্স থেকে 40% আপনার প্রশ্ন 40 মার্কের প্রশ্ন হয়, 60 মার্কের প্রশ্ন হয় বাংলা। বাংলা থেকে 15, ইংরেজি থেকে 15, ম্যাথ থেকে 15, জেনারেল নলেজ থেকে 15, এরকম আপনার দেয়া থাকে। এ হচ্ছে যে আমাদের পুরস্কার প্যাটার্ন এবং প্রশ্ন কারা করে। এখন আমাদের এই যে প্রস্তুতি আমরা নিব এগুলোর জন্য, কি কি বই আমাদের লাগবে? আমাদের বইগুলো যেগুলো লাগবে এইগুলোর মধ্যে আমি লিখে রাখছি, আমি 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 দিয়ে দিব আপনাদেরকে। এই যে পিডিএফটা এটা আপনারা যারা অলরেডি আমাদের ব্যাচে যুক্ত হয়েছেন, আপনাদেরকে তো আমি এতে দিয়েই দিব। গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি আছে আমাদের করা। আপনারা যারা আজকে জাস্ট আজকের ক্লাসটা করতে আসছেন, আপনাদের ক্ষেত্রে হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, যারা প্রয়োজন মনে করেন, আমি পিডিএফটা দিয়ে দিব। আর হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে যদি বলি, ওই আমরা যাতে নিয়মিত রান রান করব আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে প্রতিদিন ক্লাসের পূর্বেই প্রতিদিনের পিডিএফ আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা দিয়ে দিব, আগে দিয়ে দিব। আর যদি অনেকের আছে এই ইমিডিয়েট হয়তো বা পরীক্ষা আছে, সেক্ষেত্রে আপনারা যারা আমার ব্যাচে নিয়মিত হবেন, আপনারা চাইলে আমার আগের ব্যাচের ক্লাসগুলোতেও ফ্রি অ্যাক্সেস পাবেন। অর্থাৎ আমার আগের ব্যাচগুলা যে ক্লাস আমরা নিয়েছি, আমরা তো হোয়াটসঅ্যাপ, আমরা অলরেডি সব প্রতি ব্যাচের জন্য আলাদা করে গুগল ড্রাইভে ক্লাসগুলো আপলোড দিই ডাউনলোড করে। এই গুগল ড্রাইভে অ্যাক্সেস দেওয়া আছে, সবারই অ্যাক্সেস দেওয়া থাকে যারা আমার পেইড যারা আছেন স্টুডেন্ট, আপনাদেরকে আমি অ্যাক্সেস দিয়ে দিব। যে প্রয়োজনে যারা ইমিডিয়েটলি কিছুদিনের ভিতরে পরীক্ষার জন্য হয়তো বা আগের ক্লাসগুলো দেখতে চান, সেক্ষেত্রে সেটাও পারবেন। তো আমরা যেটা বলতেছিলাম, আমরা বইগুলো আমার কোনটা কোনটা লাগবে। তো বইয়ের ক্ষেত্রে অন্যতম একটা বই লাগবে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, কাইসুর বইটা অবশ্যই লাগবে। কাইসুর বই থেকে আপনার ম্যাথ, ইভেন থিওরি প্রায় সময় আপনার রিপিট কুয়েশন করে, মানে কপি কপি পেস্ট কুয়েশন হয়। মানে কাইসুর বই অবশ্যই লাগবে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কাইসুর বই এটা লাগবেই, মাস্ট। রেপস সি ইউনিটের অ্যাডমিশন টেস্ট গাইড, রেপস না হলেও চলবে, কিন্তু একটা গাইড লাগবে। ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের অ্যাডমিশন টেস্ট গাইড লাগবে এমসিকিউর জন্য মূলত। এমসিকিউ তো প্রায় সময় এখান থেকে কপি পেস্ট প্রশ্ন করে। প্রশ্ন আসলে কারা করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা করে, আইবিএর করুক বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের করুক। তো তারা যখন আপনাকে কোশ্চেন করবে, আমাকে যখন একজনে দিবে কোশ্চেন করার জন্য, আমি আমার কিন্তু ফেভারিট জন্যই আমি কোশ্চেন করব, আমার যেটা পছন্দ আমি এটার থেকে বেশি প্রশ্ন করবো। সেক্ষেত্রে হচ্ছে প্রায় সময় রিপিট কোশ্চেন হয় বা কাছাকাছি কোশ্চেন হয়। এই জন্য রেপস এর সিউনিটের অ্যাডমিশন গাইডটা আমি এখানে লিখছি। রেপস আমি এখানে স্পন্সর করছে না যে আমি এখানে অ্যাডভার্টাইজ করার জন্য, আপনারা যে কোনো একটা গাইড হলেই হবে। রেপসটা আমরা পড়ছিলাম আমরা যখন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট
জন্য পড়ালেখা করছি। আপনারা যে কোনোটা পড়লেই হবে, এবং চেষ্টা করবেন সর্বশেষ হালনাগাদ বা আপডেট টা কিনার, যাদের আছে আর নতুন করে কেনার দরকার নেই, পুরাতনটা চলবে। যদি কেউ নতুন করে কিনেন, নতুনটা কেনার চেষ্টা করবেন। এবং সেম ফান্ডামেন্টাল অফ ফিনান্স অ্যাকাউন্টিং এর সি ইউনিটের জন্য ফিনান্সের একটা গাইড আছে, আপনার এটাও লাগবে। এটাও আপনার একই কথা, আপনার যদি থেকে থাকে আপনার নতুন করে লাগবে না। আর ফান্ডামেন্টাল ফিনান্সই কিন্তু হবে এরকম না, আপনি যে কোনোটা ফিনান্সের গাইডটা কিনলেই হবে। এবং চেষ্টা করবেন যদি নতুন করেই কিনতে চান তাহলে নতুনটা কিনা। আপনার বাজারে প্রচলিত যে বই আছে এর মধ্যে বিজনেস ডাইজেস্ট আছে, বিজনেস এনসাইক্লোপিডিয়া আছে। এই বইগুলো আপনার যে কোনো একটা কিনবেন, দুইটা কেনার দরকার নেই। দুইটা একই প্যাটার্নের বই, আপনার যে কোনো একটা কিনবেন। আমি এই জন্য বলতেছি এটা একটা কিনবেন, আপনাদের এতে করে ইয়া হবে ওই ওদের কাছে বিজনেস প্রিভিয়াস লাস্ট কিছু প্রশ্ন আছে বিভিন্ন চাকরির, যে আমরা যেগুলো চেষ্টা করব, এই প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে। তো কোশ্চেন গুলো দেখলে কি হবে, কোশ্চেন গুলো দেখলে আপনাদের একটা আইডিয়া হবে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন হয়, কোন অধ্যায় থেকে কম প্রশ্ন হয়। আমরা তো আলোচনা করবোই, আমরা প্রতিটা অধ্যায় যখন আলোচনা করব সেক্ষেত্রে হচ্ছে যে আমরা বলে দিব এটা আপনার থিওরির জন্য বেশি ইম্পর্টেন্ট, থিওরির জন্য পড়বেন, এটা এমসিকিউর জন্য, বা এটা রিটেন ভাইবার জন্য, বা এটা ম্যাথ ম্যাথ রিটেনের জন্য, বা এগুলো বলবো এগুলা। তারপর আপনারা যখন বেশি বেশি এমসিকিউ প্রশ্ন দেখবেন, সরি বেশি বেশি প্রশ্ন দেখবেন প্রিভিয়াস প্রতিষ্ঠানগুলার, সেক্ষেত্রে হচ্ছে আপনার নিজেদের একটা আইডিয়া জেনারেট হবে। হ্যাঁ, নিজেদেরও একটা আইডিয়া জেনারেট হবে, তাহলে এই বইটা আপনার লাগবে। আরেকটা বই আমি এটা বেশি প্রায় সময় আমি করি, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা লেখকের বই। এটা যে কোনো একটা লেখকের বই হলে হবে। এই বইটা আমি বেশি প্রেফার করি এই জন্যে, এই বইগুলা মোটা হয় অনেক বেশি, এবং এই বইগুলোতে ম্যাথের এক্সারসাইজ বেশি। কাইসুর বইগুলো তো ম্যাথের এক্সারসাইজ নাই, কাইসুর বইটা কিন্তু মোটা হলেও ম্যাথ তেমন একটা নাই। ম্যাথ প্র্যাকটিসের জন্য এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কাইসুর বইটা দরকার। হ্যাঁ, এই বইটা আপনার থাকলে, এবং আরো আরেকটা বই প্রিন্সিপালস অফ ফিনান্স, এই বইটাও আমাদের লাগবে। এখানে হয়তো বা লেখা হয় না কোনো কারণে। যাই হোক, এই বইগুলো যদি আপনার থাকে, হ্যাঁ এই বইগুলো যদি থাকে আপনার মোটামুটি এইগুলো বই থেকে প্রস্তুতি নিলে আপনার চাকরি পাওয়ার উপযোগী প্রস্তুতি আপনার অন্তত নিতে পারবেন বলা যায়। আপনার কোনোভাবেই এই যে বাজারে প্রচলিত বিজনেস ডাইজেস্ট বা বিজনেস এনসাইক্লোপিডিয়া একটা বই কেন্দ্র করে পড়ে পড়ে চাকরি ফুল কভার হবে না। আগে বলছি, এগুলা বইগুলো খুবই সংক্ষিপ্ত ভাবে লেখা। এগুলা বই আপনার আমি বলছি কেনার জন্য এই জন্যই যে যদি থাকে অলরেডি আছে, আর যদি না থাকে কিনতে পারেন। প্রিভিয়াস প্রশ্নগুলো দেখেন, বা এরা যে আলোচনা করেছে খুবই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেছে, এগুলো দিয়ে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে না। ভাইবার প্রস্তুতি সম্ভব এগুলো বই দিয়ে, ভাইবার যে প্রস্তুতি সম্ভব, চাকরির বাজারের যে প্রস্তুতি, এই প্রস্তুতির জন্য আসলে এই বইগুলো আসলে দরকার, মানে এই বইগুলো আসলে মানে কি বলবো, উপযুক্ত না, আরো বেশি ডিটেলস দরকার। এখন আমাদের কি কি অধ্যায়গুলো থেকে প্রশ্ন হয় আমরা একটু এইগুলা আমরা দেখবো অ্যাকাউন্টিং ফিনান্স থেকে। তো কি কি অধ্যায়গুলো আসলে আমাদের পড়তে হবে, আপনি নিজে থেকেও পড়েন বা আমাদের সাথে পড়েন, এই অধ্যায়গুলো থেকেই পড়বেন। এই অধ্যায়গুলো থেকে, এবং আমি যদি একটু আলোচনা করি অ্যাকাউন্টিং থেকে, ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং অবশ্যই এটা থেকে থিওরিটিক্যাল এবং এমসিকিউর জন্য আপনার পড়তে হবে। ইন্ট্রোডাকশন অ্যাকাউন্টিং গুলো কি থাকবে, আমাদের এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা থাকবে, অর্থাৎ এই যে অ্যাজাম্পশনস, তারপর হচ্ছে প্রিন্সিপালস, কনস্ট্রেইন, এগুলো থাকবে। হ্যাঁ, অ্যাজাম্পশনস গুলো আমাদের লাগবে, প্রিন্সিপালস গুলো লাগবে। হ্যাঁ, আমাদের অ্যাজাম্পশন গুলো কি কি, মনিটারি ইউনিট অ্যাজাম্পশন, ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন, গোয়িং কনস্ট্যান্ট, এগুলো আছে না। আমার প্রিন্সিপালস গুলো কি আছে, মেজারমেন্ট প্রিন্সিপাল, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল আছে, তারপর ফেয়ার ভ্যালু প্রিন্সিপালস আছে, আসলে এই জিনিসগুলো আমাদের লাগবে। আমার কনস্ট্যান্ট গুলাতে কি আছে, কনজারভেটিজম আছে, আমার ম্যাটেরিয়ালিটি আছে, এই জিনিসগুলো আমাদের লাগবে। ইকুয়েশন আসে মাঝে মাঝে এমসিকিউর জন্য, ইকুয়েশন লাগে। এই প্রিন্সিপালস গুলো তো আলোচনা করছি। অ্যাকাউন্টিং সাইকেল খুব একটা আসে না, তারপর মাঝে মাঝে অ্যাকাউন্টিং সাইকেল থেকে প্রশ্ন অল্প বিস্তর হয়। অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে ইম্পর্টেন্ট, অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে আসে প্রশ্ন। হ্যাঁ, অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। ক্লোজিং এন্ট্রি থেকে আসে, রেক্টিফাইং এন্ট্রি থেকে প্রশ্ন আসে, আমাকে পড়তে হবে। তারপর ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে খুব বেশি আসে না, মাঝে মাঝে প্রশ্ন হয়। কারণ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অনেক বড়, তো আমাদের যে অল্প সময় পরীক্ষায় ফিনান্সিয়াল স্টেটমেন্ট খুব বেশি প্রশ্ন হয় না। ব্যাংক রিকনসিলিয়েশন প্রচুর প্রশ্ন হয়, মানে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় সময় এখান থেকে প্রশ্ন হয়। ব্যাংক রিকনসিলিয়েশনের কাইসুতে একটা বই ব্যাংক রিকনসিলিয়েশন আছে, এটাই মনে হয় 3-4 বার আসছে চাকরি পরীক্ষায়, সেম, মানে হয়তো নাম আর অ্যামাউন্ট চেঞ্জ। তারপর ইনভেন্টরি থেকে প্রশ্ন অহরহ হয়, ইনভেন্টরি থেকে প্রচুর প্রশ্ন হয়, ডেপ্রিসিয়েশন থেকে প্রশ্ন হয়, রেশিও থেকে তো প্রশ্ন হয়ই আপনার। খুব গুরুত্বপূর্ণ টপিক রেশিও। তারপর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা টপিক, একটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো, প্রচুর পরীক্ষায় প্রশ্ন হয়।
আপনার মানে হেন নয় এরকম কোনো নাই, আসতে পারে না। থিওরি আসে, এমসিকিউ আসে, আপনার ম্যাথ আসে, মানে এইগুলা হচ্ছে কি আমি বলি অলরাউন্ডার টপিকস। ব্যাংক রিকনসিলিয়েশন এবং ক্যাশ ফ্লো মানে যে কোনো ভাবে আসতে পারে, এবং এগুলা থেকে প্রশ্ন হয় হয়। আপনি যদি এই 5টা পরীক্ষা দেন, দেখবেন 3টা পরীক্ষা অন্তত লিস্ট ব্যাংক রিকনসিলিয়েশন বা ক্যাশ ফ্লো থেকে ম্যাথ আসছে, মানে এরকম ইম্পর্টেন্ট। ইভেন আহ, আহ, আমি কি বলবো যে আপনার এই ব্যাংক রিকনসিলিয়েশন, কাইসোর একটা বইয়ে ব্যাংক রিকনসিলিয়েশন আছে একটা, এটা থেকে এটা আসছে মনে হয় অন্তত 3বার, মানে এরকম ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের এগুলো খুব ভালো করে ম্যাথমেটিক্যালের জন্য পড়তে হবে। ম্যাথমেটিক্যালের জন্য কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে? ব্যাংক রিকনসিলিয়েশন পড়তে হবে, ম্যাথমেটিক্যাল ক্যাশ স্টেটমেন্ট পড়তে হবে, ডেপ্রিসিয়েশন পড়তে হবে, ইনভেন্টরি ম্যাথমেটিক্যাল পড়তে হবে, এই যে ফিফুলি ফুড রেশিও পড়তে হবে, আর এন্ট্রি গুলা, জেনারেল এন্ট্রি কিন্তু আসে না, অ্যাডজাস্টিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, রেক্টিফাইং এন্ট্রি, এগুলো আমার ম্যাথমেটিক্যালি করতে হবে। আর বাকিগুলো আমার থিওরিটিক্যালের জন্য করতে হবে। ফিনান্সের জন্য আমরা খুব বেশি চ্যাপ্টার দেখবো না, অল্প কয়েকটা ফিনান্সের চ্যাপ্টার দেখবো। এর মধ্যে 2টা চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা হচ্ছে ট্যাম্বেল অফ মানি। হ্যাঁ, ট্যাম্বেল অফ মানি অবশ্যই আমার দেখতে হবে, এর থেকে ম্যাথ আমারও করতে হবে, আমার থিওরিটিক্যালিও করতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক। আমাদের ক্যাপিটাল বাজেটিং, নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, পেব্যাক পিরিয়ড মেথড, এগুলো থেকে ইন্টারনাল রেট অফ রিটার্ন, এগুলো থেকে প্রশ্ন হয়। এগুলো আমাদের দেখতে হবে। টাইম ভ্যালু অফ মানি থেকে প্রশ্ন হয়। এবং ম্যাথমেটিক্যালি এবং থিওরিটিক্যালি দুইটা তো চ্যাপ্টার আমার পড়তে হবে। তারপর শেয়ার বন্ড ডিবেঞ্চার, রিস্ক, রিটার্ন, আনসার্টেনিটি, তারপরে হচ্ছে যে শেয়ার বন্ড ডিবেঞ্চারের পরে শেয়ার ইস্যু ইস্যু ইস্যু, এই বিষয়গুলো থেকেও আমাদের পড়তে হবে। এই জিনিসগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ফিনান্স থেকে যদি আমরা এইগুলা কভার করি, এগুলো কিন্তু আপনার সব না, আরো কিন্তু অনেক অধ্যায় আছে, মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়েই হচ্ছে এগুলো। তো এগুলো যদি আমরা মোটামুটি কভার করি, তাহলে বলা যায় যে আমাদের কমার্সের জন্য যে প্রশ্নগুলো হয় এগুলো কভার হবে। মানে একদম 100% কভার না হলেও অন্তত 95% কভার হবে বলা যায়। এগুলো ছাড়াও আমাদের কিন্তু বেসিক কিছু আইডিয়া লাগবে ইকোনমিক্স থেকে, মার্কেটিং থেকে কিছু প্রশ্ন হয়। মার্কেটিং এর যে আহ, ইয়াগুলা আপনার বিজিসি মেট্রিক্স একটা আছে, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো একদম বেসিক টার্ম গুলা, 4P 7P, 4P কি, এই আপনার কি প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন, 7P-র মধ্যে এই চারটার সাথে আরো যোগ হয় কি পিপল, প্রসেস, ফিজিক্যাল ইভিডেন্স, এইগুলো হচ্ছে প্রশ্ন আছে। এরপর হচ্ছে বিজিসি ম্যাট্রিক্স একটা আছে, যেটা হচ্ছে যে ক্যাশ কাউ, স্টার, কোশ্চেন মার্ক, ডক্স, এগুলো থেকে মার্কেটিং দিয়ে প্রশ্ন হয়। ইকোনমিক্স থেকে হচ্ছে যে অপরচুনিটি কস্ট, হ্যাঁ, এগুলো থেকে আপনার ডিমান্ড ইলাস্টিসিটি, এগুলো থেকে প্রশ্ন হতে পারে, ইকুইলিব্রিয়াম, এগুলো থেকে প্রশ্ন হতে। ম্যানেজমেন্ট থেকে আপনার এই মাসলোর হায়ারার্কি, থিওরি এক্স, থিওরি ওয়াই, আপনার লিডারশিপ, ক্যারেক্টার, লিডারশিপ লিডার ভার্সেস ম্যানেজার, এই ধরনের প্রশ্ন হতে পারে। এই ধরনের প্রশ্নগুলো আপনার হয়, এই জন্য বেসিক আইডিয়া আমাদের এগুলো থাকতে হবে। কস্ট অ্যাকাউন্টিংটা হয়তো বা এখানে কি রাখছে, আমি রাখি নাই, ভুলবশত রাখা হয় না, কস্ট অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন হয়। তো কস্ট অ্যাকাউন্টিং এ অলরেডি ইনভেন্টরি চ্যাপ্টারটা চলে আসছে এখানে। ইনভেন্টরি চ্যাপ্টার ছাড়াও হচ্ছে আপনার মেটেরিয়াল বিহেভিয়ার, এই জিনিসগুলা, আপনার ফিক্সড কস্ট, আপনার ভেরিয়েবল কস্ট, হ্যাঁ, এই জিনিসগুলা থেকে আমরা আমাদের পড়তে হবে। এই জিনিসগুলো আমাদের অবশ্যই এগুলা থেকে আপনাদের প্রস্তুতি রাখতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন হবে। এই হচ্ছে বিষয়, এইগুলো হচ্ছে যে আমার ওভারঅল আলোচনা আজকের। আমরা যদি আমরা একটা আজকেই এই ওই রেডি করব, তারিখ সহ আমি দিয়ে দিব আমাদের ক্লাস শিডিউল। অর্থাৎ আমরা এই যে আমরা ব্যাচটা শুরু করছি, এই ব্যাচে আমরা যে আলোচনা করছি, যে অধ্যায়গুলো আমরা পড়ার কথা, এই অধ্যায়গুলো সবগুলো আমরা কভার করার চেষ্টা করব। এবং আমরা এই কভার করবো হচ্ছে যে 20টা ক্লাস, আজকের ক্লাসটা বাদ দিয়ে। অর্থাৎ আজকের ক্লাসটা ইন্ট্রোডাকশন ক্লাস, আজকের ক্লাসটা কাউন্ট হবে না। এর পরের ক্লাস থেকে আমরা এক নাম্বার ক্লাস, অর্থাৎ এই যে আজকের ক্লাসটা আমরা কাউন্টে রাখি নাই, অর্থাৎ এর পরের ক্লাসটা থেকে আমাদের ক্লাস নাম্বার শুরু হবে। আমরা 20টা ক্লাস নিব। এই 20টা ক্লাস দিয়ে আমরা সবগুলো ক্লাস শেষ করার চেষ্টা করব। আমরা মডেল টেস্ট নিব হচ্ছে যে 5টা, অর্থাৎ চেষ্টা করব 5টা ক্লাস, 5টা ক্লাস শেষ করে একটা মডেল টেস্ট বা এরকম একটু এদিক সেদিক হয়তো হবে। আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 3টা ক্লাস নিবই মাস্ট, শুক্র শনিবার এবং মঙ্গলবার, এরকম আমি ডেট সহ, যেখানে তারিখ উল্লেখ করছে ডেট দেয়নি, ডেট সহ আজকে তো রেডি করতে পারলে কালকে দিয়ে দিব গ্রুপে, ডেট সহ আমরা দিয়ে দিব। আমরা চেষ্টা করব, আমরা যেহেতু 20টা ক্লাস নিব, 30 দিন বা সর্বোচ্চ হলে 40 দিনের ভিতরে ক্লাসটা, মানে কোর্সটা শেষ করা, 40 দিনের বেশি যাবে না। অর্থাৎ 30 দিনের চেষ্টা করা হবে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ধরনের থাকে, অসুস্থতা থাকে, পারিবারিক, যেহেতু আমি ফ্যামিলি ম্যান, বাচ্চা আছে, বউ আছে,
পারিবারিক বিভিন্ন কারণে অথবা এদিক সেদিক কিছু হতে পারে। সেক্ষেত্রে চেষ্টা করবো অন্তত, চেষ্টা করবো 30 দিনে কোর্সটা শেষ করার। 30 দিনে না হলেও 40 দিনের ভিতরে অবশ্যই কোর্সটা শেষ হবে। এই হচ্ছে যে আমাদের পরিকল্পনা। আমরা যে যে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো এই অধ্যায়গুলো এখানে দেওয়া আছে। আমরা মডেল টেস্ট নিব হচ্ছে 5টা। 20টা হচ্ছে কি আমরা কি নিব, 20টা হচ্ছে যে আমরা ক্লাস নিব। আজকে ক্লাসটা বাদ দিয়ে, আজকে ক্লাসটা তো আর ওই ফর্মালি কোনো পড়ালেখার ক্লাস করে নেই। আজকে ক্লাসটা হচ্ছে যে একদম সামগ্রিক টোটাল আইডিয়া আমরা আসলে কোন কোন বিষয়গুলো পড়লে আমাদের এই চাকরিতে আমাদের চোখ কাজে দিবে, বা কোন অধ্যায়গুলো আমরা পড়বো, আমাদের কোন কোন পদগুলোতে সাধারণত এই সার্কুলার হয়, কোন প্রতিষ্ঠানগুলো পরীক্ষা নেয়, কি ধরনের প্যাটার্নে পরীক্ষা হয়। এই ধরনের 2025 সালে বেশ কয়েকটা পরীক্ষার এখানে আমি লেটেস্ট আরো গত 1-2 মাস অ্যাড করার করতে পারি নাই সময়ের অভাবে। এগুলো হচ্ছে যে দেয়া আছে এখানে কি ধরনের প্যাটার্নে হচ্ছিল হচ্ছিল। মানে এটা হচ্ছে সবসময় চিন্তা করবেন যে প্যাটার্নটা যদি আপনারা দেখতে পারেন, অর্থাৎ বুঝতে পারেন, তাহলে আপনার চাকরির প্রস্তুতিটা সহজ হবে। অর্থাৎ কি ধরনের পরীক্ষা হচ্ছে, সামনের পরীক্ষাগুলো কি ধরনের হবে, গত 2 মাস 3 মাস কি ধরনের প্রশ্ন আসছে। কারণ কি, কারণ আইবি এর যে লোকটা প্রশ্ন এখন করতেছে আগামী 2 মাস পরেও সেই করবে। এএস ডিপার্টমেন্টের যে লোকটা এখন প্রশ্ন করতেছে আগামী 2-3 মাস সেই করবে। কারণ কি, কারণ হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা কিন্তু চাকরি পরে পাশাপাশি অন্য বিষয়ে ইনকাম করার চেষ্টা করে। তো এক এক ধরনের মানুষ এক এক ভাবে চিন্তা করে। কেউ হচ্ছে পত্রিকায় লিখে ইনকাম করে, কেউ হচ্ছে টক শোতে গিয়ে ইনকাম করে, কেউ হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে ইনকাম করে, কেউ হচ্ছে এই প্রশ্ন চাকরি পরীক্ষার প্রশ্ন করে ইনকাম করে। তাহলে যারা চাকরি পরীক্ষার প্রশ্ন করে এরাই এরাই চাকরি পরীক্ষার প্রশ্ন করে। এরা কিন্তু তেমন একটা চেঞ্জ হয় না। সুতরাং তাদের প্যাটার্ন কিন্তু যদি আপনি ধরতে পারেন, প্যাটার্ন ধরতে পারলে কিন্তু আপনার প্রস্তুতি নেওয়া সহজ হবে। কারণ এই 2 4 5 জনই দেখবেন ঘুরে ফিরে পরীক্ষা প্রশ্ন করছে। আইবিএর বিগ ফ্যাকাল্টি যে মনে করেন 100 টিচার, 100 টিচারই কিন্তু প্রশ্ন করে না। প্রশ্ন যারা করে এরা অল্প কয়েকজনই করে। কারণ হচ্ছে এক একজন এক এক বিষয়ে কনসেন্ট্রেট। যারা টকশোতে যা কথা বলবে, টকশোতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তারা এই সময় নাই নতুন করে একটা চাকরি পরীক্ষার জন্য প্রশ্ন করবে। যারা চাকরি পরীক্ষার প্রশ্ন করে এরা এই কেন্দ্রে আছে, অর্থাৎ এই ধরনের জিনিসগুলাই করবে, মানে এক্সট্রা ইনকামের জন্য। তাহলে এই হচ্ছে ঘুরে ফিরে ঘুরে ফিরে বিষয়। আপনারা এই জিনিসগুলো দেখবেন। আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি আপনার এই এখানে ব্যবসা সহ, এগুলো হচ্ছে প্যাটার্ন, কি ধরনের প্যাটার্ন হয়েছে লাস্ট 25 সালের পরীক্ষাগুলো। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির একটা এমসিকিউ কম্বাইন একটা প্রশ্ন আছে এখানে, শুধু কমার্সের গুলা আনা আছে সলিউশন সহ। আমি সবাইকে বলি যে এই প্যাটার্নটাই খুব আদর্শ প্যাটার্ন, মানে এমসিকিউ প্লাস রিটেন, এবং এটাতেই ম্যাক্সিমাম পরীক্ষা হয়, এই জন্যই এটা দেওয়া এখানে। আপনারা এটাও দেখেন। আমরা চেষ্টা করব এই প্যাটার্ন গুলাতেই পরীক্ষা নেওয়া, মানে পরীক্ষাগুলো এই প্যাটার্নই হবে। অর্থাৎ এই প্যাটার্ন না হলেও এমসিকিউ আছে, রিটেন আছে, আমাদের রিটেনের প্রস্তুতি নিতে হবে, এমসিকিউর প্রস্তুতিও নিতে হবে। এই প্যাটার্ন গুলাই সাধারণত ঘুরে ফিরে প্রশ্ন পরীক্ষায় থাকবে। চেষ্টা করবো আমরা প্রস্তুতি যদি এরকম ভাবে নিই, আমরা হয়তো বা এই পদগুলোর যেগুলো আমরা দেখেছি এইগুলোর ক্ষেত্রে তো আমরা আমাদের প্রত্যাশিত সাফল্য পাবো। এই হচ্ছে বিষয়। আর আমরা নর্মালি ক্লাস টাইম যদি বলি, অন এভারেজ আমি চেষ্টা করি 50 থেকে 60 মিনিটের ক্লাস নিই। অনেক ক্ষেত্রে তো 60 মিনিটের বেশি হয়, নর্মালি 50 মিনিটের কম হবে না। 50 থেকে 60 মিনিটের নর্মাল ক্লাসগুলো হবে, বা আরো বেশি হতে পারে। অর্থাৎ আমরা যখন একটা ক্লাস শুরু করব এটা শেষ না করে তো করবো না, যতটুকু প্রয়োজন অতটুকু নিব। এই হচ্ছে বিষয়। আর ক্লাস যেহেতু সব রেকর্ডই থাকবে, যারা পরবর্তীতে ক্লাস দেখতে চাই দেখতে পারবে, বা ক্লাস যারা মিস করবে মিস ক্লাস করতে হবে, কারণ আমি পেইড অ্যাপস ইউজ করি। সুতরাং ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। পাশাপাশি আমি এটা ডাউনলোড করে আবার গুগল ড্রাইভে আপলোড দেই আপনাদের সুবিধার্থে, যাতে করে পরবর্তী সময় যে কোনো সময় আপনার গুগল ড্রাইভটা অ্যাক্সেস তো দেওয়া থাকবে, দেখতে পারেন। এই হচ্ছে বিষয়। আজকে যেগুলো আলোচনা করার মতো মোটামুটি সব আলোচনাই করা হয়েছে। এই বিষয় বা যে কোনো বিষয় যদি এই কমার্সিয়াল চাকরির বিষয়ে বা যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন। আপনাদেরকে ফ্লোর দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। কেউ কি কিছু বলতে চান? আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে স্যার। ওকে, আমি তো ভয় পাচ্ছিলাম যে
এতক্ষণ কথা যে বললাম, বক বক করলাম, কেউ যদি রেসপন্স করছে না, আমার কথা নাকি শোনা যাচ্ছিল না। না, নর্মালি হচ্ছে কথা না শোনা গেলে হয়তো বা চ্যাট বক্সে অনেকেই লিখতো। কারণ আহ, আমি তো প্রায় আড়াই বছর ধরেই কমার্সের এই ধরনের পদগুলা চাকরির প্রস্তুতির সহায়কদের ক্লাস নেই। উম, আপনাদের ক্লাসটা বিভিন্ন গ্যাপ গ্যাপ দিয়ে নেওয়া তো, এখন পর্যন্ত এটা 12 নম্বর ব্যাচ। আপনারা যদি কিছু স্যার জি বলেন স্যার প্লিজ। আমি কিছু বললাম স্যার স্যার আপনারা আপনার এই ব্যাচ থেকে স্যার ওই যে বিভিন্ন সময় যে এইসব পদের যে ভাইবা হয় এই ভাইবার জন্য কি কোনো আপনার কাছে কোনো পিডিএফ আছে স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো এমনি আমার ব্যাচে লাগবে না, আমি বাইবার যে কেউ নক দিলে আমি পিডিএফ দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার, আমার সামনে একটা ভাইবা আছে তো এই জন্য আর কি। নক দিন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। আচ্ছা ঠিক সমস্যা আছে নেই। স্যার। আমি চেষ্টা করি অন্তত। আমি আমি আমার কাছে যতটুকু মেটেরিয়ালস আছে, যতটুকু, কিছু ক্ষেত্রে তো হয়তো বা শুধু পেডদের দেই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয়তো বা যতটুকু দেওয়ার মানে প্রয়োজনীয় বাইবা টাইবার এগুলো তো মোটামুটি সবার জন্যই একটা আছে, ওই অ্যাক্সেস আছে। সুতরাং বাইবার জন্য বা যে কোনো দরকারে প্রয়োজন হলে নক দিন, সমস্যা নেই। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আমি হ্যালো। আজকেই হয়তো বা চেষ্টা করবো, আজকে রাতেই আপডেট করে ক্লাসগুলো আপডেট করে করার জন্য। নর্মালি হচ্ছে যে শুক্রবার, শনিবার আর হচ্ছে মঙ্গলবার, এই 3 দিন ক্লাস থাকবেই। আরো একদিন মাঝে ঢুকানোর চেষ্টা করবো। তো সপ্তাহে 4 দিন ক্লাস নেওয়ার, 3 দিন ক্লাস হবেই, সপ্তাহে 4 দিন হতে পারে। আমি এটা আপডেট করে গ্রুপে দিয়ে দেবো। জি, কে কি বলতে চাচ্ছিলেন প্লিজ বলেন। জি জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমি সুজন। বলেন। জি। স্যার আমি সদ্য গ্রাজুয়েশন শেষ করেছি কিছুদিন মাত্র আর কি। আমার মাস্টার্স ওকে। রানিং রয়েছে বোরানুদ্দিন কলেজে। এখন এই সম্পর্কে কোনো কিছু ধারণা নেই আমার আর কি। হ্যাঁ, একদম। এক্স্যাক্টলি, আপনি তো একদম আর্লি স্টেজে জয়েন করছেন না, তাহলে আপনার হচ্ছে কি, আপনার কিন্তু হাতে সময় আছে, সময় আছে। এখন এটা কাজে লাগাতে পারেন। এখন হচ্ছে যে আপনার আপনার মেইন ফোকাসটা যেটা থাকে, অর্থাৎ মেইন ফোকাসটা থাকতে হবে হচ্ছে, যদি বিসিএস কেন্দ্রিক থাকে বা ব্যাংক থাকে, এটা। কারণ কি, কারণ ওদের সার্কুলারের সংখ্যা অনেক বেশি হয় এবং অনেক বড় সুতরাং এটা জি তো থাকবেই, পাশাপাশি আপনার এটা অ্যাড করবেন, জি কমার্সেরটা আমি পাশাপাশি অ্যাড করবেন। জি স্যার, আমি থার্ড ইয়ারতে মোটামুটি বিসিএস এর জন্য হ্যাঁ প্রিপারেশন নিছি হ্যাঁ আর কি। মোটামুটি একটা গোছানো মানে প্রায় কেন বল, কাছাকাছি আছে কিন্তু। রাইট। জি, তারপরে আমি সাথে আবার এটা অ্যাড করার জন্য চেষ্টা করলাম যে রাইট, এখন এটা বয়স হচ্ছে হয়েছে এই এটাই, জন্য। আমি আমি কোনো সময় বলি না যে এটাকে প্রাধান্য দিয়ে শুধু এটাই পড়েন। কারণ কেন, তখন বেকারত্ব দীর্ঘায়িত হবে, সময় লাগবে। শুধু এটা, এটা হচ্ছে যে আপনার অল্টারনেটিভ একটা দরজা খুললো আর কি। আপনার এটা একটা জি আলাদা একটা সম্ভাবনা। এই হচ্ছে বিষয়। আপনার নর্মালি হচ্ছে আপনার অবশ্যই নন সাবজেক্টিভ মানে এই অন্য জেনারেল সার্কুলার গুলো তো অবশ্যই আবেদন করবেন, এবং অবশ্যই ভালো করে ওইগুলোর জন্য প্রস্তুতি নেবেন। কারণ ওইগুলো প্রস্তুতি নিলে কিন্তু নন সাবজেক্টিভ যেমন 60% বা 50% যেগুলো আসবে, এটার জন্য কিন্তু হয়ে যাবে, এই জি। প্রিপারেশন হয়ে যাবে। এই এবং যে আমি কিন্তু ওই নন সাবজেক্টিভ আমি কিন্তু আপনাদেরকে গাইডলাইন দিব, আমি কোন কোন অধ্যায়গুলো পড়বেন, কি কি পড়বেন, একটা মানে প্রিলিমিনারি গাইডলাইন দিব, যেটা হচ্ছে যে এই গাইডলাইনে নন সাবজেক্টিভ প্রস্তুতি নেবেন। জি আর কেউ কিছু বলতে চান? এখন পর্যন্ত হয়তো বা 10 জনের মতো আছে, হয়তো বা আরো বাড়বে। যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা কন্টিনিউ করবো ব্যাচটা। আপনারা যারা ব্যাচে যুক্ত হন নাই, আজকে ক্লাসটা করেছেন বা পরবর্তীতে করবেন, যেহেতু রেকর্ড ক্লাস, যে কেউ চাইলে পরবর্তীতে আবার ক্লাসটা দেখতে পারবেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদের যদি ইন্টারেস্ট থাকে আমাদের ব্যাচে তো হন, অবশ্যই বেনিফিটেড হবেন। আমার যদি পরে আগের ব্যাচগুলোর কথা বলি, আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালো সাফল্য, নবম গ্রেড থেকে শুরু করে বেশ ভালো ভালো জায়গায় চাকরি হচ্ছে। এবং আমি প্রতিনিয়ত মেসেজ পাই যে স্যার এই জায়গায় চাকরি হচ্ছে, এই জায়গায় চাকরি হচ্ছে। আমার খুব ভালো লাগে। আমি তো চাকরি বাজারে নাই এখন, আমি অনেকদিন ধরে চাকরি বাজারে নেই, কিন্তু যখন আমার স্টুডেন্টের চাকরি হয় আমার খুব ভালো লাগে, মানে মনে হচ্ছে নিজে চাকরি পেয়েছি। বেশ মানে আনন্দ লাগে। এই হচ্ছে বিষয়। আমার ক্লাসটা রেকর্ড ঘন্টা কানেক্ট করে বা আধা ঘন্টা পরে এভেলেবল হয়। আপনারা যদি রেকর্ড ক্লাসটা দেখতে চান, পরবর্তীতে নক করেন, আমি দিয়ে দিব। আজকে ক্লাসটা এই পর্যন্তই, ক্লাসটা শেষ করব। যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ।